আচ্ছা, কি অবস্থা সবার? আমরা সেকেন্ড ক্লাসে চলে আসছি। প্রথম ক্লাসে হলো আমরা জটিল সংখ্যার একদম কাল্পনিক সংখ্যার একক নিয়ে কথা বলছি, আই এর পাওয়ার নিয়ে কথাবার্তা বলছি, দেন জটিল সংখ্যা কাকে বলে ওইটা নিয়ে কথা বলছি, রিয়েল পার্ট, ইমাজিনারি পার্ট, ওগুলো নিয়েও কথা হয়েছে। এর দূরই তো কথা হয়েছে, আই গেস। ঠিক আছে, তো আমরা এখন যে কাজটা করব, আমরা তার পরবর্তী জিনিস অর্থাৎ আর্গন ডায়াগ্রাম থেকে স্টার্ট করব। কি করব? আর্গন ডায়াগ্রাম বা আর্গন চিত্র। তো আর্গন ডায়াগ্রাম বা আর্গন চিত্র জিনিসটা কি? অফ হয়ে গেল? আচ্ছা, না না, ঠিক আছে। তো আর্গন ডায়াগ্রামের যে ব্যাপারটা আমি বলতে নিছিলাম আর কি, আর্গন ডায়াগ্রাম হলো ইনভেন্ট করছিল জন রবার্ট আর্গন্ড। ওই লোকের নাম অনুসারেই রাখা হয়েছে আর কি। অ্যান্ড করছিল হলো 1806 ইয়ং এর ডাবল স্লিট এক্সপেরিমেন্টের কিছুদিন পরে। তো যাই হোক, এই সরি, তো এখানে যে জিনিসটা হয়েছে আর কি, এই আর্গন ডায়াগ্রাম মেইনলি ইনভেন্টেড কেন হয়েছে? এটা হয়েছে হলো যেন জটিল সংখ্যাকে একটা জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন দেওয়া যায়। ঠিক আছে, অর্থাৎ অর্থাৎ জটিল সংখ্যার যেন চিত্র আঁকা যায়। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। জটিল সংখ্যার চিত্র আঁকার জন্য বাস্তব সংখ্যার চিত্র আঁকা যায় ভাই? কই বাস্তব সংখ্যার কই চিত্র আঁকা যায়? সংখ্যা রেখায় বসাও না? বসাও কি না? সংখ্যা রেখায় আমরা আমরা এরকম একটা রেখা নেই না, সংখ্যা রেখা? ওই সংখ্যা রেখার উপরে আমরা জিরো দেই, দেন জিরোর ডানে হইল 1 2 3 এভাবে করে বাড়তে থাকে, বামে হইলো -1 -2 -3 এরকম করে আগাইতে থাকে। এটাই তো কি বাস্তব সংখ্যার প্রকাশ করার জন্য একটা জিওমেট্রিক্যাল মেথড আর কি। তো আর্গন চিত্রের ক্ষেত্রেও, ফোন সাইলেন্ট করতে ভুলে গেছি, হায় রে খোদা। আচ্ছা, আর্গন চিত্র জটিল সংখ্যার ক্ষেত্র বা কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্র এরকম একটা জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন দরকার, সেটা এই বান্দা ফিল করছে। সো পরে 1806 উনি এই জিনিসটা প্রস্তাব করছে। আচ্ছা, ঠিক আছে, উনি কি বলছে? উনি বলছে যে জেড ইজ ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই। আমরা জানি এটা একটা জটিল সংখ্যা। এটাকে বাস্তব সংখ্যার ক্রমজোড়, বাস্তব সংখ্যার ক্রমজোড় এক্স কমা ওয়াই আকারে, আরে বাবারে, আকারে প্রকাশ করা যায়। কি বলছে? উনি বলছে যে জেড ইজ ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই, এই জটিল সংখ্যাটাকে আমরা এক্স কমা ওয়াই, এখানে এক্স কিন্তু বাস্তব সংখ্যা, ওয়াইও কিন্তু বাস্তব সংখ্যা, এই বাস্তব সংখ্যার ক্রমজোড় আকারে প্রকাশ করা যায়। সো যেটা বলতেছিলাম যে এই ক্রমজোড় আকারে প্রকাশ করা যায়। ঠিক আছে, ক্রমজোড় আকারে প্রকাশ করা যায়। দেন উনি যে কাজটা করছে, উনি হলো জটিল সংখ্যাকে জিওমেট্রিক্যালি বা চিত্রের মাধ্যমে প্রকাশ করার জন্য দুইটা রেখা নিছে, দুইটা রেখা পরস্পর লম্ব, দুইটা রেখা নিছে, দুইটা রেখাকে দুইটা অক্ষ হিসেবে বিবেচনা করছে। তাহলে দুইটা অক্ষ তিনি নিল, একটা নিচে হলো বাস্তব অক্ষ, আরেকটা নিচে হলো কাল্পনিক অক্ষ। কাল্পনিক অক্ষ, ঠিক আছে, কাল্পনিক অক্ষ। একটা নিচে বাস্তব অক্ষ, বাস্তব অক্ষ বরাবর উনি বাস্তব অংশটা বসাবে, কাল্পনিক অক্ষ বরাবর উনি হলো কাল্পনিক অংশটা বসাবে আর কি। ঠিক আছে, আমরা পড়ছিলাম না যে বাস্তব অংশ কোনটা এক্স আর কাল্পনিক অংশ কোনটা ওয়াই? তো উনি চিন্তা করছে যে আচ্ছা, আমি তাহলে বাস্তব অক্ষ বরাবর এক্স বসাবো, কাল্পনিক অক্ষ বরাবর আমি ওয়াই বসাবো। ধরো উদাহরণ দিয়ে চিন্তা করি, জেড ইজ ইকুয়ালস টু বলছে 3 + 4i। তাহলে এইটারে লিখা যাবে কিভাবে? 3,4 আকারে লিখা যাবে। তাহলে আমি এক্স অক্ষ বরাবর কত যাব? এখানে তো এক্স না, এখানে হলো বাস্তব অক্ষ বা রিয়াল অ্যাক্সিস, রিয়াল অ্যাক্সিস। আরেকটা হলো কাল্পনিক বা ইমাজিনারি অ্যাক্সিস। থ্রি কমা ফোর, তার মানে 1 2 3, ওয়াই বরাবর 4 যাব। এটা ওয়াই অক্ষ না, তো এটা হলো কাল্পনিক অক্ষ। 1 2 3 4, এই যে বিন্দুটা, এটা কি বুঝাইতেছে? এটা বুঝাইতেছে জেড ইজ ইকুয়ালস টু 3 + 4i। ধরতে পারছি? এখন কথা হলো ভাই, স্থানাঙ্কের মতোই তো। হ্যাঁ, অনেকটা স্থানাঙ্কের মতোই। তাহলে আবার বলতেছি, কাহিনী কি হয়েছে? আর্গন চিত্রের মাধ্যমে উনি জটিল সংখ্যাকে একটা জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন দিছে।
উনি এটারে এক্স কমা ওয়াই আকারে লিখছে, এরপর এটা বসানোর জন্য দুইটা অক্ষ নিছে, একটা বাস্তব অক্ষ আর একটা কাল্পনিক বা ইমাজিনারি অ্যাক্সিস, কাল্পনিক অক্ষ অথবা ইমাজিনারি অ্যাক্সিস, ঠিক আছে। এরপর উনি এক্স এর মানটা বসাইছে এক্স অক্ষ বরাবর, ওয়াই এর মানটা বসাইছে ওয়াই অক্ষ। নর্মালি আমরা যেটার এক্স অক্ষ আর ওয়াই অক্ষ চিনি ওইটাই এখানে বাস্তব অক্ষ এবং কাল্পনিক অক্ষ, বুঝা গেছে। তো এখানে আমরা কিছু রিমার্কস লিখব, এখানে আমরা কিছু রিমার্কস লিখব, দেখো রিমার্কস। 1 নাম্বার, বাস্তব অক্ষ এবং কাল্পনিক অক্ষ মিলে, কাল্পনিক অক্ষ মিলে যে তল গঠন করে, যে তল গঠন করে তাকে জটিল তল বা জেড তল বলে, বা কমপ্লেক্স প্লেন বলা হয়, ইংলিশে কমপ্লেক্স প্লেন বলা হয়, কমপ্লেক্স প্লেন, বুঝা গেছে। তাহলে বাস্তব অক্ষ কাল্পনিক অক্ষ মিলে যে তলটা গঠন করছে সেটার আমরা জটিল তল, কমপ্লেক্স প্লেন অথবা জেড তল বলতেছি। সেকেন্ড পয়েন্ট, বাস্তব সংখ্যা প্রকাশ করতে লিখো। আমি চাইলে এগুলো স্লাইডে আগে থেকে লিখে নিতে পারতাম, বাট আমার মনে হয় যে আমিও লিখবো তোমরাও লিখবা, একটা কোঅর্ডিনেশন হবে সুন্দর মতো। দেখো সেকেন্ড পয়েন্ট হলো বাস্তব সংখ্যাকে প্রকাশ করতে, লিখো সাথে সাথে, বাস্তব সংখ্যাকে প্রকাশ করতে একটি রেখাই যথেষ্ট, কিন্তু জটিল সংখ্যা প্রকাশ করতে, জটিল সংখ্যা প্রকাশ করতে একটি তল প্রয়োজন, তাই না? এন্ড এই জন্য আমরা থার্ড পয়েন্টটাও লিখব যে বাস্তব সংখ্যা ওয়ান ডাইমেনশনাল, বাস্তব সংখ্যা ওয়ান ডাইমেনশনাল কিন্তু জটিল সংখ্যা টু ডাইমেনশনাল, বুঝা গেছে। এই পয়েন্টগুলো মাথায় থাকবে আমাদের। একটু উপরে উঠে এগুলোরে, ওকে ধরতে পারছি। বোর্ডে কি দেখা যায় এই জিনিসটা সুন্দর মতো? হ্যাঁ যায়। ওকে, সো আমরা আর্গন ডায়াগ্রামের বেসিক জিনিসপত্র দেখলাম, আর্গন ডায়াগ্রাম কিভাবে আসছে না আসছে। সো আমি আরো কয়েকটা এক্সাম্পল দেখাই, হ্যাঁ এক্সাম্পল দেখলে আমাদের মনে হয় ক্লিয়ার হয়ে যাবে। ধরো আমি একটু অক্ষ এঁকে নেই, বাস্তব অক্ষ আর কাল্পনিক অক্ষ। আচ্ছা এটা এখন কপি মারবো, এই একটা, এই আরেকটা, এই আরেকটা। ধরো আমি কিছু জটিল সংখ্যা লিখতেছি, আমি কিছু জটিল সংখ্যা লিখতেছি, কি কি? ধরো একটা জটিল সংখ্যা আমি লিখতেছি হলো 3 + 4i, আরেকটা আমি লিখতেছি হলো 3 - 4i, আরেকটা আমি বলতেছি হলো -3 + 4i, আরেকটা হলো -3 - 4i, ঠিক আছে? এরকম চারটা আমি জটিল সংখ্যা লিখলাম। 3 + 4i এটারে ক্রমজোড় লিখলে লেখা যাবে 3,4, 3 - 4i রে লেখা যাবে 3, -4, -3,4i, সরি -3 + 4i এটারে বলা যাবে -3,4, আর -3 - 4i এটারে বলা যাবে -3 - 4, ঠিক আছে? ধরতে পারছি? তাহলে এক্ষেত্রে দেখো 3,4 বাস্তব অক্ষে 3, 1 2 3, কাল্পনিক অক্ষে 4, 1 2 3 4, এই যে। তারপর 3, -4, তার মানে x বরাবর আমি যাব 3, x তো না বাস্তব অক্ষ বরাবর 3, +3 হওয়ার কারণে ডানে গেছি। আর এরপরে -4 আছে, +4 হইলে তো উপরে যেতাম, -4 হওয়ার কারণে আমি কই আসবো? নিচে আসবো, 3 - 4i, আর এটা ছিল 3 + 4i,
ঠিক আছে। আচ্ছা, এরপর -3,4, তার মানে এক্স এর মান -1 2 3, -3 মানে বামে যাইতেছি, আর ওয়াই এর মান 4 1 2 3 4, +4 হয় উপরে, -3 + 4i, বোঝা গেছে? অর্থাৎ এক্স এর মানটা পজিটিভ হলে ডানে, নেগেটিভ হলে বামে, ওয়াই এর মানটা পজিটিভ হলে উপরে, নেগেটিভ হলে নিচে। ওকে, তাহলে -3 - 4i, -3 মানে 3 ঘর বামে, -4 মানে 4 ঘর নিচে, তাহলে এটা আসবে -3 - 4i। ধরতে পারছি? তাহলে আর্গন ডায়াগ্রাম ক্লিয়ার হয়ে গেল সবার? আর্গন ডায়াগ্রাম বুঝে ফেলছি। আচ্ছা, এখন আমরা নেক্সট আরেকটা জিনিস দেখব। আমি একটা স্টেটমেন্ট দিচ্ছি, কথাটা বুঝো, আমি এক্সপ্লেন করবো এখনই। আই দ্বারা যদি কোনো সংখ্যাকে আমরা গুণ করি, আই কাল্পনিক সংখ্যার একক আই, আই দ্বারা কোনো সংখ্যাকে গুণ করলে সে 90 ডিগ্রি ঘুরে যায়। কি বলতেছি বুঝো জিনিসটা? আমি বলতেছি হলো আই দ্বারা কোনো সংখ্যাকে গুণ করলে, যে কোনো সংখ্যা, বাস্তব জটিল হোয়াট এভার, কোনো সংখ্যাকে গুণ করলে তা 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে যায়। অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে যায়, এটা হলো আই এর জ্যামিতিক ব্যাখ্যা। আমি একটু টাইটেলটা উপরে দিয়ে নেই, আই এর জ্যামিতিক ব্যাখ্যা। আই এর জ্যামিতিক ব্যাখ্যা, ঠিক আছে? আই এর জ্যামিতিক ব্যাখ্যা বুঝো এই জিনিসটা। 90 ডিগ্রি পরিমাণে, আরে 90 ডিগ্রি পরিমাণে সে ঘুরে যাবে। ধরো আমি প্রথমে একটা সংখ্যা নিতেছি, সংখ্যাটা হলো 1। এখন এরে আমি আই দ্বারা গুণ করব। 1 রে আমি কি করতেছি? আই দ্বারা গুণ করতেছি, তাই তো? 1 রে আমি আই দ্বারা গুণ করতেছি, এ হলো 1, এটাকে এখন আই দ্বারা গুণ করো। 1 ইন্টু আই কত হবে? আই হবে, ঠিক আছে? 1 ইন্টু আই কত হবে? আই হবে। তো এটার আমি আরো কয়েকবার গুণ করব। দেখো আই আসছে, এখন আবার আই দ্বারা গুণ করো। আই দ্বারা যখন আবার গুণ করবা, এটা হয়ে যাবে আই স্কয়ার, তার মানে -1, -1 হয়েছে। এখন এটার আবার গুণ করো, -1 রে আই দ্বারা গুণ করো, -i হয়ে যাবে। এই -i রে তুমি আবার আই দ্বারা গুণ করো, -i স্কয়ার, আই স্কয়ার হলো -1, মাইনাসে মাইনাসে +1। তার মানে ফাইনালি আমার সংখ্যাগুলা কি থাকতেছে দেখো তো? ফাইনালি আমার সংখ্যাগুলা কি থাকতেছে? একটু অ্যারো দিয়ে বুঝাই। দেখো প্রথমে আই থাকতেছে, একদম শুরুতে 1 ছিল, বাই দ্য ওয়ে, একদম শুরুতে ছিল 1, তারপর হইছে আই, তারপর আবার গুণ করছো, তারপর হইছে -1, আবার গুণ করছো, হয়ে গেছে -i, আবার গুণ করছো, দেন আবার 1-এ চলে আসছে, তাই তো? দেন আবার 1-এ চলে আসছে। এখন এই সবগুলোরে যেহেতু জটিল সংখ্যা বাস্তব সংখ্যা মিক্স হয়ে আছে, 1 -1 এগুলো তো বাস্তব সংখ্যা, তাই না? তাহলে এগুলোর আমি যদি একটু আর্গন ডায়াগ্রামে বসাইতে চাই, আর্গন ডায়াগ্রামে বসাইতে চাই, দেখো আর্গন ডায়াগ্রামের নিয়মটা কি? z = x + iy হলে এটার আমি লিখব x, y আকারে, তাই তো? এখন বলবা ভাই এখানে তো 1 আছে, এটা তো বাস্তব সংখ্যা, এটা তো জটিল সংখ্যা না যে আপনি এইভাবে লিখবেন। আমি তোমার প্রথম ক্লাসে পড়াইছি না? কি পড়াইছিলাম? যে কোনো বাস্তব সংখ্যাকে আমি জটিল সংখ্যার আকারে লিখতে পারি, অ্যান্ড সকল বাস্তব সংখ্যায় ঘুরে ফিরে কি জটিল সংখ্যা। কিরকম? আমি 1 রে কি লিখতে পারি দেখো তো? আমি 1 রে কি লিখতে পারি? 1 + 0 × i লেখা যায়, গেল। আর এই ফরম্যাটে x + iy ফরম্যাটে যে কোনো সংখ্যাকে লেখা গেলে সেটাই জটিল সংখ্যা। তার মানে 1 + 0 × i লেখা গেছে ফরম্যাটে, তার মানে এটা অবশ্যই জটিল সংখ্যা। সকল বাস্তব সংখ্যাই জটিল সংখ্যা। তাহলে এটার আমি এখন যদি আর্গন চিত্রের জন্য লিখতে চাই বা আর্গন চিত্রে বসাইতে চাই, আমি লিখবো কিভাবে? x, y আকারে। তো x এর মান 1, y এর মান 0। তাহলে এটা একটু আগে বসায় নিই, ঠিক আছে? এইটা আগে একটু আমি বসায় নিই। এ ধরো আমি আর্গন ডায়াগ্রাম আঁকলাম, x এর মান 1, তাহলে x বরাবর 1, y এর মান 0, তার মানে y বরাবর উপরে নিচে যাব না, বুঝছো? x এর মান 1, এক ঘর ডানে গেছি, y এর মান 0, উপরে নিচে যাইনি, ক্লিয়ার? আচ্ছা, এরপরে i রে লেখা যায়, আমি যদি x + iy ফরম্যাটে লিখি, এখানে x নাই, মানে অবভিয়াসলি আছে, তার মান 0,
এক্স নাই মানে কি অবভিয়াসলি আছে, তার মান 0 প্লাস আই এর সহগ এখানে 1, 0 প্লাস 1 ইন্টু আই লেখা যায়, 0 প্লাস 1 ইন্টু আই লেখা যায়, এই ফরম্যাটে লিখতে হবে এক্স প্লাস আই ওয়াই, তাহলে লেখা যায়। তাহলে এখানে এক্স এর কাজ করতেছে 0, ওয়াই এর কাজ করতেছে 1, 0,1, তাহলে এই সংখ্যাটা তো 1 ছিল, আর আই রে লিখতে পারবো আমি 0,1 আকারে, তার মানে এক্স এর মান 0, ওয়াই এর মান 1। আচ্ছা, এটা হলো আমার সংখ্যা আই, ক্লিয়ার। এরপরে -1, এটার লেখা যায় -1 প্লাস 0 ইন্টু আই, লেখা যায়। সাথে আই নাই মানে কি অবভিয়াসলি আছে, সহগ 0, তার মানে এটার আমি লিখতে পারবো -1,0 আকারে। তার মানে এক্স বরাবর বসাবো -1, ওয়াই বরাবর 0, তার মানে এই হলো -1। এক্স বরাবর -1 মানে কি 1 হইলে ডানে যেতাম, নেগেটিভ হওয়ার কারণে এক ঘর বামে আসছি, আর ওয়াই এর মান 0, এই জন্য উপরে নিচে যাই নেই। তারপরে মাইনাস আই রে বলা যায় 0 প্লাস -1 ইন্টু আই, এক্স প্লাস আই ওয়াই আকারে লিখবো, এক্স এর মান 0 প্লাস ওয়াই এর মান হলো -1 ইন্টু আই, তার মানে এটার আমি লিখতে পারবো 0,-1 আকারে, 0,-1 আকারে। তার মানে এটার আমি এখন লিখবো এক্স এর মান 0, তো ডানে বামে যাব না, ওয়াই এর মান -1, তার মানে এক ঘর নিচে আসবো, এইটা হলো আমার মাইনাস আই। তারপর লাস্টে আছে 1 রে লেখা যায় 1 প্লাস 0 ইন্টু আই, তার মানে 1,0, যেটা আমরা অলরেডি লিখে রাখছি, তাই না? অলরেডি লেখা আছে, 1 তো অলরেডি বসানো আছে। এখন একটা মজার জিনিস নোটিস করো, আমি যতবার আই দিয়ে গুণ করছি দেখো তো, প্রথমে সংখ্যাটা ছিল 1, তাই তো? প্রথমে সংখ্যাটা ছিল হলো 1, এটারে যখনই আমি আই দ্বারা গুণ করছি সংখ্যাটা হয়ে গেছে আই, এন্ড দেখো তো কত ডিগ্রি ঘুরছে, 90 ডিগ্রি, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। এরপর আবার আই দ্বারা গুণ করছো, এটা হয়ে গেছে -1, এটা আবার ঘুরছে কতটুক, 90 ডিগ্রি, অ্যান্টি ক্লকওয়াইজ। দেন আবার তুমি কি করছো, আবার তুমি আই দ্বারা গুণ করছো, -1 থেকে মাইনাস আই হয়ে গেছে, এটা আবার ঘুরছে কত, 90 ডিগ্রি, মাইনাস আই রে দেন তুমি আবার আই দ্বারা গুণ করছো, হয়ে গেছে 1, এটা আবার ঘুরছে কত, 90 ডিগ্রি। তার মানে আমি যখনই আই দ্বারা গুণ করতেছি আমি 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ সংখ্যাটারে ঘুরাইতেছি, ক্লিয়ার? আই এর ব্যাখ্যা ধরতে পারছি। সিমিলার আরেকটা জিনিস আছে এদিকে, ওটা বাস্তব সংখ্যার ক্ষেত্রেই আছে, আমি একটু দেখাই দিই। এগুলো মুছে দিই, এগুলো আর লাগবে না। কাটলো না কেন? ওকে, ঘুরে যায়। আচ্ছা, এদিকে দেখো, -1 দ্বারা, -1 দ্বারা, এবার আই এর জ্যামিতিক ব্যাখ্যা না, -1 দ্বারা, দ্বারা লিখে নিই একটু। আচ্ছা, যেটা বলতেছি, -1 দ্বারা কোনো সংখ্যাকে গুণ করলে তা 180 ডিগ্রি ঘুরে যাবে, তা হইল 180 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে যাবে। কিভাবে? ধরো একটা সংখ্যা আছে 3, এটারে তুমি -1 দ্বারা গুণ করলা, এটারে তুমি -1 দ্বারা গুণ করলা, 3 ইন্টু -1 হয়ে যাবে কত, -3। এখন একটু নোটিস করো, এই হলো আমার সংখ্যা রেখা, সংখ্যা রেখায় এই হলো 0, 1, 2, 3, তারপর -1, -2, -3। দেখো, যখনই আমি সংখ্যাটারে অর্থাৎ 3 যে নাম্বারটা ছিল এটারে কত দ্বারা গুণ করছি, এটারে আমি হলো -1 দ্বারা গুণ করছি, গুণ করার ফলে দেখো কত ডিগ্রি ঘুরে গেছে, 180 ডিগ্রি ঘুরে গেছে না? ঘুরে গেছে কিনা? অবভিয়াসলি ঘুরে গেছে। আচ্ছা, এটা একটু ভালো মতো লিখি, 180 ডিগ্রি ঘুরে গেছে, ক্লিয়ার? ওকে, তাহলে আই এর ব্যাখ্যাটা আমরা দেখলাম, জ্যামিতিক ব্যাখ্যা, -আই এরটা দেখলাম, আর্গন ডায়াগ্রাম দেখলাম। ওকে, সো এইটুক যদি হয়ে যায় আমরা এখন আমাদের নেক্সট টপিকে চলে যাব, সেটা হলো মডুলাস আর্গুমেন্টের টপিক। ঠিক আছে, মডুলাস এবং আর্গুমেন্টের টপিক। মডুলাস, আর্গুমেন্ট, পোলার স্থানাঙ্ক, পোলার ফর্ম সবকিছু এটার আন্ডারে পড়বে। দেখি আমরা, এইটাই হলো কাইন্ড অফ বলতে পারো যে থিওরির মধ্যে মেইন টপিক। ঠিক আছে, দেখো, ধরো আমি তোমারে বলতেছি
যে আমার কাছে একটা জটিল সংখ্যা আছে, বুঝো ঠান্ডা মাথায়, সরল রেখা তো আমিই পড়াইছি তাই না, তাহলে এটা যদি সরল রেখা ক্লাস করা থাকে অনেক ইজিলি বোঝার কথা। ধরো আমার কাছে একটা জটিল সংখ্যা আছে এক্স প্লাস আই ওয়াই, এটাকে চাইলেই আমি এক্স কমা ওয়াই আকারে লিখতে পারি পারি আচ্ছা, তাহলে এটারে আর্গন ডায়াগ্রামে বসাবো কিভাবে? এক্স অক্ষ বরাবর এক্স যাব, বুঝো এক্স অক্ষ বরাবর কতদূর যাব? এক্স পরিমাণে যাব, এরপর আমি ওয়াই অক্ষ বরাবর ওয়াই পরিমাণ যাব। তো এখানে ওয়াই অক্ষ তো বলি না, কি বলি? বাস্তব অক্ষ আর কাল্পনিক অক্ষ, তার মানে এক্স ওয়াই। তারপর আমি এই বিন্দুতে পৌঁছাইলাম যেটা রিপ্রেজেন্ট করতেছে জেড ইজ ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই। ক্লিয়ার? ওকে, এখন বুঝো এই সংখ্যাটা যদি আমরা কার্তেশীয় স্থানাঙ্ক চিন্তা করি, কার্তেশীয় স্থানাঙ্ক এইদিকে দরকারি হবে আমার। এই যে এক্স কমা ওয়াই যে বসাইছি, ইন দি এন্ড তো এটা কার সাথে মিলতেছে? কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার সাথেই তো মিলতেছে, তাই না? আচ্ছা, তো ওইখানে আমরা সরলরেখার চ্যাপ্টারে আরেকটা জিনিস পড়ছিলাম, পোলার স্থানাঙ্ক। কিরকম? প্রথমত এটা মনে করো, স্থানাঙ্ক ব্যবস্থা কেন দরকার হয়? স্থানাঙ্ক ব্যবস্থা দরকার হয় একটা বিন্দুর অবস্থান নির্দেশ করার জন্য, তাই না? যে মূল বিন্দু থেকে, এটার তো অরিজিন বলি আমরা, তাই না? তো মূল বিন্দু থেকে এই বিন্দুতে যাইতে হলে আমার ডিরেকশনটা কি হবে? এক্স যাবা দেন ওয়াই যাবা। এখন কেউ বলতে পারে ভাই আমি তো এখান থেকে আরেকটা রাস্তা দিয়ে যেতে পারি, আমি যদি এখান থেকে ডিরেক্ট চলে যাই, হ্যাঁ যাইতে পারো। অর্থাৎ বুঝো জিনিসটা, অর্থাৎ আমি যদি চাই আমি এই অরিজিন থেকে ডিরেক্ট কতটুক যাব, আর পরিমাণে যাব, এবং কত অ্যাঙ্গেলে যাব, থিটা অ্যাঙ্গেলে যাব, তখন আমরা বলতে পারি এই সেম বিন্দুর অবস্থানটা বোঝানো যাবে আর কমা থিটা দিয়ে, যেটা বলা হয় পোলার স্থানাঙ্ক। যেটা বলা হয় কি? পোলার স্থানাঙ্ক। তার মানে কি বলতেছি? যে এক্স কমা ওয়াই এর পোলার স্থানাঙ্ক কত আসবে? আর কমা থিটা আসবে, আর কমা থিটা। অর্থাৎ মূল বিন্দু থেকে আমি ডিরেক্ট যাব আর পরিমাণ, এবং কত অ্যাঙ্গেলে যাব? থিটা অ্যাঙ্গেলে যাব। তাহলে আমি সেম বিন্দুতেই পৌঁছাইতে পারতেছি, অর্থাৎ কার্তেশীয় থেকে আমি পোলারে কনভার্সেশনটা নিয়ে গেছি। আচ্ছা, এখন মডুলাস আর্গুমেন্ট কি বুঝাইতেছে? আহামরি কঠিন কিছু না। এই যে আর আছে, আর কে জটিল সংখ্যা, আর কে জটিল সংখ্যা জেড এর মডুলাস এবং থিটাকে আর্গুমেন্ট বলে। এটাই, অর্থাৎ এই যে আর যে মানটা সেটাই হলো মডুলাস, এবং থিটা যে মানটা সেটাই হলো কি? আমার আর্গুমেন্ট। ঠিক আছে, তাহলে এটাকে লিখি কিভাবে? লিখি আমরা এইভাবে, যে মডুলাস, যেটার আরেকটা নাম হলো পরম মান। ঠিক আছে, মডুলাস অথবা কি বলতেছি? পরম মান। লিখি এভাবে, মডুলাস অফ জেড। ঠিক আছে, এইভাবে লেখা হয়, ধরতে পারছি? মডুলাস অফ জেড এভাবে, অথবা মডুলাস চিহ্ন দিয়েও লেখা হয়। ক্লিয়ার? আর্গুমেন্টকে আমরা কিভাবে লিখি দেখো, আর্গুমেন্ট অথবা যেটার আমরা বলতেছি নতি, এটার কিভাবে লিখি? এটার লিখি হলো এ আর জি অফ জেড, এভাবে লেখা হয়, অথবা অথবা এ এম পি অ্যামপ্লিটিউড অফ জেড, অথবা এটাকে রিপ্রেজেন্ট করতেছি কি দিয়ে? থিটা দিয়ে। যেমন এখানে মডুলাসকে আমরা রিপ্রেজেন্ট করতেছি কি দিয়ে? আর দিয়ে, তাই তো? সূত্র আমরা এখন আনবো। তাহলে ধরতে পারছি বেসিক জিনিসটা, যে আর্গন ডায়াগ্রামে আমরা এক্স কমা ওয়াই দিয়ে বিন্দুটাকে বুঝাইতেছি, এটারে যদি পোলার স্থানাঙ্কে চিন্তা করি তাহলে আর কমা থিটা দিয়ে বোঝানো যায়। ক্লিয়ার? ওকে, সো আমার কাহিনী এটা গেল, যদ্দূর বলতেছিলাম একদম বেসিক জিনিসপত্র, যে মডুলাস কোনটা, এই আর যে দূরত্বটা সেটা হলো মডুলাস, এবং থিটা এটা হলো আর্গুমেন্ট, তাই তো? এখন আমরা এখানে সূত্র যদি ডেভেলপ করতে চাই, আমরা এখানে মডুলাস আর্গুমেন্টের সূত্র নিয়ে আসবো। ঠিক আছে, এই দিকে দেখো,
নোটিস করো এই যে চিত্রটা এখান থেকে আনবো, আর বের করার সূত্র, থিটা বের করার সূত্র। প্রথমত আমরা এখানে দুইটা সূত্র আনতে পারি। ধরো আমি বলতেছি যে এই যে ট্রায়াঙ্গেলটা আছে, এই ত্রিভুজে, উক্ত ত্রিভুজে, উক্ত ত্রিভুজে, ঠিক আছে, আমি যদি এখানে cos থিটা অ্যাপ্লাই করি, বুঝছো আমরা আর থিটার সূত্র আনবো, একটু পরে আনতেছি, বাট আমি যদি এখানে cos থিটা অ্যাপ্লাই করি, cos থিটা, cos মানে কি, ভূমি বাই অতিভুজ, ভূমি কত x, অতিভুজ কত r, তাহলে বলা যায় x ইকুয়ালস টু কত, r cos থিটা, বলা যায় x ইকুয়ালস টু কত, r cos থিটা। এবং এখানে যদি আমি sin থিটা অ্যাপ্লাই করি, পরিচিত লাগতেছে সূত্রগুলা, sin থিটা সমান কত, লম্ব বাই অতিভুজ, তার মানে লম্ব হইল y, অতিভুজ হইল r, তার মানে আর আর গুণ করলে y সমান কত, r sin থিটা, বলা যায়। আচ্ছা, তাহলে এখানে আমরা দুইটা সূত্র, কনভার্সনের সূত্র চলে আসছে, যে x সমান r cos থিটা, y সমান r sin থিটা, ধরতে পারছি? ওকে, আচ্ছা, তার মানে x আর y এর দুইটা সূত্র নিয়ে আসতে পারছি। আমরা এখন মডুলাস আর্গুমেন্টের সূত্র আনবো। দেখি এই চিত্রের মধ্যেই, এখানেই কাজ ছেড়ে ফেলি, এই ত্রিভুজের মধ্যে আমি যদি পিথাগোরাস অ্যাপ্লাই করি, আবার আমি যদি এখানে পিথাগোরাস অ্যাপ্লাই করি, পিথাগোরাস আমারে বলে অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, y স্কয়ার প্লাস এক্স স্কয়ার, স্কয়ার ওই দিক গেলে রুট হয়ে যাবে, তার মানে r সমান রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, r সমান রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তার মানে আমরা মডুলাসের সূত্র পেয়ে গেছি। মডুলাসের সূত্র হলো রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তার মানে বুঝাও, তার মানে অতএব মডুলাস অফ জেড, অথবা লেখা যায় এইভাবে মডুলাস চিহ্ন দিয়ে, অথবা প্রকাশ করা যায় আর দিয়ে, সূত্র কি, রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, অথবা এটার আমি লিখবো এইভাবে, রুট ওভার এক্স মানে কি, বাস্তব অংশ, তার মানে রুট ওভার বাস্তব অংশ এর স্কয়ার প্লাস কাল্পনিক অংশ এর স্কয়ার, রুট ওভার বাস্তব অংশের স্কয়ার প্লাস কত, কাল্পনিক অংশের স্কয়ার। আমি মনে রাখাই পোলাপান রে এইভাবে আর কি, ঠিক আছে? আচ্ছা, থাকলো। এখন আমি আর্গুমেন্টে আসি, দ্য বিগ ফিশ, যেটা নিয়ে সবচেয়ে বেশি কথা হইতেছে বা কথা হবে আর কি। আর্গুমেন্টের ক্ষেত্রে আমার এখানে চতুর্ভাগ তো 4টা আছে, তাই না? 4 চতুর্ভাগে আর্গুমেন্টের সূত্র আসবে 8টা, যেই সূত্র আমি তোমাদের শিখাইছি অলরেডি। যারা আমার সরল রেখার ক্লাস করছো তারা ওইখানে অলরেডি দেখছো। তো আমরা ফার্স্টে একটা জিনিস মাথায় রাখবো, যে আর্গুমেন্টের ক্ষেত্রে এই যে থিটার ব্যাপারটা, এটা একটু ফার্স্টে ক্লিয়ার করে নিই। থিটা আমরা সর্বদা নিব এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। আমি একটু হেডলাইন দিয়ে নিই আগে, আর্গুমেন্ট নির্ণয়। ঠিক আছে, আর্গুমেন্ট নির্ণয়। দেখো, আর্গুমেন্ট বলতে আমি বুঝাবো হলো থিটা, এবং মাথায় রাখবো থিটা সর্বদা এক্স অক্ষের, যদিও এখানে এক্স অক্ষ নাও, এটার আমরা বাস্তব অক্ষ বলতেছি, বাট তাও আমি আগে বললাম যে এটার বাস্তব অক্ষ বলতেছি, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে নিব, দিকের সাথে নিব, ঠিক আছে? আচ্ছা, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, এবং থিটা এর যে মান মাইনাস পাই থেকে বড়, এবং পাই রেডিয়ান, অবভিয়াসলি রেডিয়ান, মাইনাস পাই রেডিয়ান থেকে বড় এবং পাই রেডিয়ানের ছোট অথবা সমান, তাকে আমরা কি বলতেছি, তাকে মুখ্য আর্গুমেন্ট বলে, তাকে মুখ্য আর্গুমেন্ট বলে, তাকে আমরা কি বলবো, মুখ্য আর্গুমেন্ট, অন্যটা সেকেন্ডারি। বুঝা গেছে? এখানে মুখ্য অর্থাৎ প্রিন্সিপাল আর্গুমেন্ট, সেকেন্ডারি আর্গুমেন্টের একটা ব্যাপার আছে। মুখ্য আর্গুমেন্ট বা যেটার আমরা বলতেছি প্রিন্সিপাল আর্গুমেন্ট, ঠিক আছে? মুখ্য আর্গুমেন্ট অথবা এটার আমরা বলতেছি প্রিন্সিপাল আর্গুমেন্ট। ক্লিয়ার? ওকে, ভালো কথা। এখন এইদিকে দেখো, প্রিন্সিপাল আর্গুমেন্ট। তো আমরা 4 চতুর্ভাগে অ্যাকচুয়ালি সূত্র পড়বো 4টা,
4 চতুর্ভাগে এই 4টা প্রিন্সিপাল 4টা সেকেন্ডারি, টোটালি সূত্র আসবে আমার 8টা। ঠিক আছে, তাহলে এটা একটু বক্স করে রাখি যে এই রেঞ্জে যে থাকবে সেটা হলো প্রিন্সিপাল। তাহলে আমরা চতুর্ভাগ হিসেবে আলাদা আলাদা জিনিসপত্রে যাই। ঠিক আছে, আবারও বলতেছি, দুইটা জিনিস মাথায় রাখবো, থিটা নিব সর্বদা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এবং যেই মানটা এটার মধ্যে থাকবে সেটারে বলবো প্রিন্সিপাল। ওকে, তাহলে আমরা ফার্স্ট কোয়াড্র্যান্টের কথাটা চিন্তা করি। ফার্স্ট কোয়াড্র্যান্ট, ফার্স্ট কোয়াড্র্যান্ট অথবা প্রথম চতুর্ভাগ। কোয়াড্র্যান্টের বাংলা কি? চতুর্ভাগ, একটু লিখে রাখি, চতুর্ভাগ। চতুর্ভাগ দেখো এদিকে, এ হলো বাস্তব অক্ষ, কাল্পনিক অক্ষ। প্রথম চতুর্ভাগে বিন্দুটা কখন পড়তেছে বা সংখ্যাটা কখন পড়তেছে? ধরো সংখ্যাটা হলো এরকম, z ইজ ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই, আমরা জানি, এবং এটার লেখা যায় এক্স কমা ওয়াই আকারে। এক্স এর মানও যদি পজিটিভ হয়, ওয়াই এর মানও যদি পজিটিভ হয়, তখন পড়বে সে প্রথম ঘরে। কারণ কি? আমরা জানি প্রথম ঘরে এক্সও প্লাস ওয়াইও প্লাস, কারণ ডানে গেছো উপরে উঠছো। সেকেন্ড ঘরে মাইনাস প্লাস। কিভাবে? সিম্পল হিসাবে একটু মনে করে দিই, ঠিক আছে? কই দেখাবো, এইদিকে দেখাই। আমি যদি এক্স বরাবর ডানে যাই তাহলে প্লাস, আর এক্স বরাবর বামে গেলে মাইনাস। ওয়াই বরাবর উপরে গেলে প্লাস, ওয়াই বরাবর নিচে নামলে মাইনাস। তো এইভাবে আসছে প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস। ওকে, তাহলে ধরো আমার সংখ্যাটা হলো এক্স প্লাস আই ওয়াই, এক্স এর মানও পজিটিভ, ওয়াই এর মানও পজিটিভ। তো এক্স এর মান পজিটিভ মানে কি? আমি এক্স অক্ষ বরাবর ডানে যাব, তারপর আমি ওয়াই বরাবর উপরে উঠব। ঠিক আছে, এরপরে আমরা বলতে পারতেছি, বুঝো, এক্স বরাবর ডানে গেলাম কতটুক? এক্স পরিমাণ, তারপর ওয়াই পরিমাণ, তারপর আমি পৌঁছাইছি এই বিন্দুতে। তো মডুলাস আর্গুমেন্ট কিভাবে নেই? মূল বিন্দু থেকে ডিরেক্ট কানেক্ট করলে যেই রেখাটা, সেটাই হলো আমার মডুলাস আর, সেটা হলো মডুলাস আর। আর এখানে লাগবে না, এই জন্য রাখতেছি না। এবং এই আর এর সাথে, এবং এই আর রেখাটার সাথে এক্স অক্ষের ধনাত্মক দিক, বুঝো, এই আর এর সাপেক্ষে এক্স অক্ষ দুইটা ভাগে ভাগ হয়ে গেছে, ডান দিকে আর বাম দিকে, তাই তো? এই আর রেখাটা, আর রেখা কোনটা? সবুজটা। এইটার সাপেক্ষে এক্স অক্ষের ডান দিকে একটা অংশ, বাম দিকে একটা অংশ। ডান দিকেরটা পজিটিভ, বাম দিকেরটা নেগেটিভ। বুঝা গেছে? আচ্ছা, তো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ এটা হইতে পারে। অবভিয়াসলি ভাই হইতে পারে। কেন? এইটাও তো হইতে পারে, দুইটাই হইতে পারে, দুইটাই হইতে পারে। ঠিক আছে, তো দুইটাই আমার আর্গুমেন্ট হবে, দুইটাই আমার আর্গুমেন্ট হবে। মুখ্য কোনটা? এই রেঞ্জের মধ্যে যেটা পড়বে সেটা হলো মুখ্য। মুখ্য অবভিয়াসলি হলো প্রথমটা। কারণ চিন্তা করো, আমরা ত্রিকোণমিতির কিছু বেসিক জিনিস এখানে ইউজ করব। যেমন একটা জিনিস হলো যে আমি যদি অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল নেই, আমি যদি অ্যাঙ্গেল অ্যান্টি ক্লকওয়াইজ নেই সেটা পজিটিভ আসে, আর আমি যদি ক্লকওয়াইজ নেই সেটা কি আসবে? নেগেটিভ। এটা মনে রাখতে পারলেই হয়েছে, এটা মনে রাখতে পারলেই হয়েছে। আচ্ছা, তাহলে আমি যদি এই অ্যাঙ্গেলটার কথা চিন্তা করি, এই 0-র বড় 90-র ছোট, পজিটিভ অ্যাঙ্গেল অবভিয়াসলি। আচ্ছা, আর এই অ্যাঙ্গেলটা দেখো তো, নিচের অ্যাঙ্গেলটা 90, 180, 270 রেঞ্জ ক্রস করে চলে যেতেছে, তার মানে ওটা সেকেন্ডারি। তো আমরা ফার্স্টে মুখ্য আর্গুমেন্টটা বের করি। আমরা ফার্স্টে হলো প্রিন্সিপাল অথবা মুখ্য আর্গুমেন্টটা বের করব। তার আগে একটা জিনিস, তাহলে থিটা কোন দুইটা? এই একটা, ঠিক আছে, আর এই নিচেরটা। ক্লিয়ার? ধরতে পারছি? আচ্ছা, তো আমরা ফার্স্টে একটা কাজ করব। এই ট্রায়াঙ্গেলে, এই ত্রিভুজে আমরা যদি ট্যান থিটা অ্যাপ্লাই করি, এই ত্রিভুজে আমরা কি অ্যাপ্লাই করতেছি? ট্যান থিটা। ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি, তার মানে ওয়াই বাই এক্স। তার মানে থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স ওয়াই বাই কত? এক্স। আমরা মডুলাস দিব। কেন ভাই মডুলাস কেন দিব? বলতেছি, পরে বলতেছি। থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে এই ক্ষেত্রে আমি যদি সূত্রটা নির্ণয় করি, প্রথমত, অতএব আর্গুমেন্ট অফ জেড সমান, এখানে আর্গুমেন্ট কোনটা? এই থিটাটা না? এই কোনটাই তো। এই কোনটা কত আসছে? ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এর মডুলাস। তার মানে এটার আমরা লিখবো ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এর মডুলাস। এখন নিচের অ্যাঙ্গেলটা, দুইটা অ্যাঙ্গেলই তো বের করতে হবে, তারপর প্রিন্সিপালটা আলাদা করে দিব। আর্গুমেন্ট অফ জেড,
দেখো এই নিচের অ্যাঙ্গেলটা আমরা কিভাবে পাইতে পারি, একটু মাথা খাটাও তো। আমি যদি এখান থেকে শুরু করে এই পর্যন্ত আসি, পুরো একবারে পুরা ঘুরে আসি, বুঝছো, আমি এখান থেকে শুরু করে পুরা একদম পুরাটা ঘুরে আসছি, তাহলে আমি কতটুকু ঘুরছি? 360, তাই তো? 360 ডিগ্রি, অথবা রেডিয়ানে, হিসাব রেডিয়ানে হবে, তার মানে 2 পাই। কিন্তু ঘুরছি কিভাবে? ক্লকওয়াইজ না? ঘুরছি কিভাবে? আমি ক্লকওয়াইজ ঘুরছি। যেহেতু ক্লকওয়াইজ ঘুরছি, এটার আমি লিখবো -2 পাই। ক্লিয়ার? কেন -2 পাই লিখলাম? কারণ আমি ঘুরছি কিভাবে? ক্লকওয়াইজ। ওকে, আচ্ছা, এখন কথা হইলো ক্লকওয়াইজ শুধু ঘুরলেই তো হবে না, আমি এইটুক আসার পর দেন আবার এইটুক ব্যাক আসতে হবে না? কারণ অ্যাঙ্গেল তো আমার এইটা, তাই না? তো এই অ্যাঙ্গেলটা পাইতে হলে কি করতে হবে? আমি এখান থেকে পুরো ঘুরে আসছি 2 পাই, তারপর এতটুকু অ্যাঙ্গেল ব্যাক আসতে হবে। আমি বলতেছি ব্যাক আসতে হবে, আমি কিন্তু বলি নাই বিয়োগ করতে হবে, আমি যোগ বিয়োগ বলবোই না এদিকে। আমি এইখান থেকে 2 পাই পরিমাণ আসলাম, আসার পর আমি থিটা অ্যাঙ্গেল আবার ব্যাক করব। তো থিটা অ্যাঙ্গেল যে আমি ব্যাক করব, সেটা কিভাবে ব্যাক করতেছি? ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ হইলে অ্যাঙ্গেলটা কি আসবে? পজিটিভ, মানে প্লাস থিটা। তার মানে আসবে -2 পাই প্লাস tan ইনভার্স y/x এর মডুলাস। ধরতে পারছি? আবার বলতেছি, আমি এখানে যোগ বিয়োগ বলবোই না, আমি বলবো হইলো ব্যাক করতেছি, এন্ড দেখবো যে ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ হইলে পজিটিভ, ক্লকওয়াইজ হইলে নেগেটিভ, কাজ শেষ। এত মানে এর বাইরে বিয়োগ যোগে যাবই না আমরা, ঠিক আছে? তাহলে থিটা তো বুঝলাম, এটা প্লেন সূত্র ছিল। আর এটার ক্ষেত্রে, অন্য আর্গুমেন্টের ক্ষেত্রে আমি পুরা 360 ঘুরে আসছি, আসার পর আবার থিটা পরিমাণ ব্যাক গেছি। ব্যাক আমি কিভাবে গেছি? অ্যান্টি ক্লকওয়াইজ, এই জন্য প্লাস হয়েছে। আর এই 360 কিভাবে আসছিলাম, বা 2 পাই রেডিয়ান কিভাবে আসছিলাম? ক্লকওয়াইজ, এই জন্য এটা নেগেটিভ হয়েছে। ধরতে পারছি? ক্লিয়ার? ওকে। অ্যান্ড এখানে মুখ্য কোনটা, ওটার আমি একটু স্টার দিয়ে দিই। আরে এই হলো মুখ্য, ঠিক আছে? মুখ্য আর্গুমেন্ট, প্রিন্সিপাল আর্গুমেন্ট। ওকে, গেল। এখন আমরা সেম কাজ আবার করব, আমরা সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে করব। আমরা এখন করব হলো সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে। দেখো, সেকেন্ড কোয়াড্রেন্ট বা দ্বিতীয় চতুর্ভাগ। অর্থাৎ বিন্দু আছে কই? দ্বিতীয় চতুর্ভাগে। একটা প্রশ্নের অ্যান্সার দেই নেই আমি, যে মডুলাসটা কেন নিছি, এখন দিয়ে দিব, সমস্যা নেই। তো বিন্দুটা বা জটিল সংখ্যাটা ধরো x + iy, তাহলে লেখা যাবে x, y আকারে। এই ক্ষেত্রে x এর মান নেগেটিভ, y এর মান পজিটিভ। x এর মান নেগেটিভ মানে বামে আসছি, y এর মান পজিটিভ মানে উপরে গেছি, এই জন্য আমি দ্বিতীয় চতুর্ভাগে আসতে পারছি। ঠিক আছে? এখন বুঝো, আসবো কিভাবে? x, y, তার মানে x অক্ষ বরাবর আমি x পরিমাণ বামে যাব, তারপর আমি y পরিমাণ উপরে যাব, তাই তো? x এর মান মাইনাস, y এর মান প্লাস, তাহলেই তো আমি বিন্দুটাতে পৌঁছাবো। ওকে, পৌঁছাইলাম। তাহলে এই হলো আমার বিন্দুটা x, y। ওকে, এখন মডুলাস কিভাবে নেয়? এটা মডুলাস না? মূল বিন্দু থেকে ডিরেক্ট কানেক্ট করে দিলে যে রেখাটা, সেটাই তো মডুলাস। তো মডুলাস তো আমার কাজকর্ম নাই এদিকে, আমার এখানে বোঝা লাগবে আর্গুমেন্ট কোনটা। আর্গুমেন্ট আমরা নেই কিভাবে? থিটা নেই কিভাবে? এক্স অক্ষের ধনাত্মক প্রান্তের সাথে। বুঝছো, এই আর এর সাপেক্ষে এক্স অক্ষ দুইটা অংশে ভাগ হয়ে গেছে, ডান দিকে একটা, বাম দিকে একটা। ডান দিকের অংশটা হলো ধনাত্মক অংশ, এবং তার সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি করবে, কে তৈরি করবে? আর তৈরি করবে। আর রেখাটা, আর লিখি নাই আমি, আর রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে অ্যাঙ্গেল তৈরি করবে, সেটাই হলো আমার আর্গুমেন্ট, অর্থাৎ থিটা। এটাও এবং এই নিচেরটাও বুঝা গেছে, উপরেরটাও নিচেরটাও বুঝা গেছে। ওকে, তো এখন এটা নির্ণয় করার জন্য, বুঝো, এটা নির্ণয় করার জন্য আমার এই অ্যাঙ্গেলটা জানা একটু দরকার। এই অ্যাঙ্গেলটা, তাই তো? এই অ্যাঙ্গেলটার একটা নাম দিয়ে দিই। থিটা তো ইউজ হয়ে গেছে, এটার আমি কি দিব? এটার আমি ধরো বলতেছি সাই। আচ্ছা না, সাই না, এটার ধরো আমি বলতেছি ফাই। এই অ্যাঙ্গেলটা আমার লাগবে। এই অ্যাঙ্গেলটা কিভাবে পাইতে পারি? এই ত্রিভুজে আমি যদি tan phi অ্যাপ্লাই করি, সমান কি? লম্ব বাই ভূমি।
লম্ব হইলো ওয়াই, ভূমি হইলো এক্স, তার মানে ফাই সমান tan ইনভার্স ওয়াই বাই এক্স। মডুলাস কেন দিব? কারণ এখানে এক্স এর মানটা নেগেটিভ, দ্বিতীয় চতুর্ভাগে না, দ্বিতীয় চতুর্ভাগে এক্স এর মানটা কি আসে? নেগেটিভ আসে। তো এই নেগেটিভটা উঠাইতে আমরা মডুলাসটা দিতেছি। এখন বলতে পারো ভাই প্রথম চতুর্ভাগে তো মাইনাস এমনিও আসবে না, আপনি এখানে কেন দিয়েছেন? কারণ ওই হিসাবে চিন্তা করলে মডুলাস আসবে সেকেন্ড আর ফোর্থ কোয়াড্রেন্টে, ফার্স্ট আর থার্ডে আসবে না। বাট আমি দুইটাই দিব না, দেন তোমরা প্যাচ লাগাবা যে কোনটায় ভাই মডুলাস ছিল আর কোনটায় ছিল না, এই জন্য সবগুলাতে দাও। আমি যখন পড়াই আমি সবগুলাতে দিয়ে পড়াই, কারণ মডুলাস তুমি এক্সট্রা করে দিলে কোনো ক্ষতি নাই, কিন্তু দিতে ভুলে গেলে সমস্যা আছে। তো এই জন্য মডুলাস দিব। এখন বোঝা গেছে কেন মডুলাস দিতেছি। ওকে, তো এই অ্যাঙ্গেলটা থাকলো। এখন আমার তো থিটা লাগবে, থিটা। আমি তো বের করবো আর্গুমেন্ট। দেখো প্রথমে যদি উপরের অ্যাঙ্গেলটা চিন্তা করি, কোন অ্যাঙ্গেলটা? উপরেরটা, এই যে এটা কিভাবে পাইতে পারি? আমি যদি এখান থেকে পুরা একদম ঘুরে আসি এই পর্যন্ত, 180 ডিগ্রি হবে কিনা? 180 হবে, অবভিয়াসলি হবে। এবং আমি আসছি কি অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীতে, এই জন্য প্লাস 180। 180 তো না, পাই রেডিয়ানে লিখতেছি আর কি। তার মানে আমি 180 আসলাম, আসার পরই তো কাজ হয় নাই। আমার 180 আসার পর এই ফাই পরিমাণ আবার ব্যাক যাইতে হবে। এখন বোঝা গেছে ফাইটা আমি কেন বের করছি। আমি যদি পুরাটা আসার পর ফাই পরিমাণ ব্যাক যাই, তখনই আমি এই অ্যাঙ্গেলটা পাবো না, থিটা। বুঝো, আমি 180 আসছি, আসার পর ফাই পরিমাণ ব্যাক গেছি, ব্যাক গেলেই তো আমি থিটা পাইতেছি। তো কতটুক ব্যাক গেছি? ফাই পরিমাণ। কতটুক ব্যাক গেছি? ফাই পরিমাণ। কিভাবে গেছি? ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? বুঝো তো, ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটা যেভাবে ঘুরে ওইভাবে গেছি, এই জন্য মাইনাস। আমি 180 আসছি কিভাবে? অ্যান্টি ক্লকওয়াইজ, এই জন্য পজিটিভ। আর আমি ফাই গেছি কিভাবে? ক্লকওয়াইজ, এই জন্য নেগেটিভ। তাহলে সূত্র কি আসবে? পাই মাইনাস ফাই মানে কত? tan ইনভার্স ওয়াই বাই এক্স এর মডুলাস। এই হলো সূত্র, পাই মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স এর মডুলাস। আর সেকেন্ড অ্যাঙ্গেলটা যদি বের করি, এই যে নিচের অ্যাঙ্গেলটা, এটার ক্ষেত্রে ভাবো আমি যদি এখান থেকে এইটুকু আসি, এটা কি 180 ডিগ্রি না? 180 ডিগ্রি। অ্যান্ড এটা আমি আসতেছি কিভাবে? ক্লকওয়াইজ, বা ঘড়ি যেই দিকে ঘুরে ওই দিকে আসতেছি। তার মানে ক্লকওয়াইজ যদি 180 আসো, আমি তো রেডিয়ানে লিখবো, তার মানে লিখবো পাই রেডিয়ান। ক্লকওয়াইজ আসতেছি এই জন্য কি? মাইনাস পাই। ক্লকওয়াইজ আসতেছি এই জন্য কি আসবে? মাইনাস পাই। ওকে, এখন এইটুক আইসেই তো শেষ না, আমার এইটুক আসা লাগবে, তারপর তো আরেকটু ফাই পরিমাণ যাওয়া লাগবে, তাহলেই তো টোটাল অ্যাঙ্গেলটা পাবো। এই পুরা অ্যাঙ্গেলটা পাওয়ার জন্য আমার 180 আসা লাগবে, তার সাথে আবার ফাই যাওয়া লাগবে। তাহলে আমি 180 তো চলে আসছি, কিভাবে আসছি? ক্লকওয়াইজ, এই জন্য মাইনাস পাই, রেডিয়ানে লিখতেছি। আর তার সাথে আবার ফাই যাওয়া লাগবে, সেটাও ক্লকওয়াইজ, এই জন্য আবার নেগেটিভ। ফাই আবার যাব কিভাবে? ক্লকওয়াইজ, এই জন্য নেগেটিভ। তাহলে সূত্র আসবে মাইনাস পাই মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স এর মডুলাস। বোঝা গেছে? মুখ্য আর্গুমেন্ট কোনটা? চিন্তা করো তো, মুখ্য আর্গুমেন্ট কোনটা? আমি বলছিলাম মুখ্য আর্গুমেন্টের জন্য এই রেঞ্জে থাকতে হবে, মাইনাস 180 থেকে প্লাস 180-র মধ্যে। তাহলে দেখো উপরের অ্যাঙ্গেলটা 90 প্লাস সামথিং, 180 পর্যন্ত যায়নি, তার ছোট। আর নিচের অ্যাঙ্গেলটা চিন্তা করো তো, 90 180 ক্রস করে চলে গেছে, তার মানে এই রেঞ্জের বাইরে চলে গেছে। তার মানে নিচেরটা তো হবে না, মুখ্য আর্গুমেন্ট হবে এই যে উপরেরটা। বোঝা গেছে মুখ্য আর্গুমেন্ট কোনটা হবে? গেল। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টের কাহিনী গেল। আমরা এখন থার্ড কোয়াড্রেন্টে চলে আসি। থার্ড কোয়াড্রেন্ট। ওকে, থার্ড কোয়াড্রেন্ট মানে হলো বিন্দুটা আছে কই? তৃতীয় চতুর্ভাগে। ওকে, তো তৃতীয় চতুর্ভাগে যদি থাকে, দেখো z = x + iy, এটা হলো জটিল সংখ্যা, যেটাকে লেখা যাবে x, y আকারে, যেখানে x এর মানও নেগেটিভ, y এর মানও নেগেটিভ। x এর মান নেগেটিভ হওয়ার কারণে আমরা বামে আসছি, y এর মান নেগেটিভ হওয়ার কারণে আমরা নিচে আসছি। তাহলে আমরা চলে আসছি থার্ড কোয়াড্রেন্টে। তাহলে দেখো থার্ড কোয়াড্রেন্টে পৌঁছাবা কিভাবে? এই x বরাবর যাব আমি বাম দিকে, অবভিয়াসলি y বরাবর নিচে। কতটুক? x অক্ষ বরাবর গেছি x পরিমাণ, y অক্ষ বরাবর গেছি y পরিমাণ। তারপর যেই বিন্দুতে আসছি
সেটাই কত, সেটাই হলো z ইজ ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই। এক্স এর মানও নেগেটিভ, ওয়াই এর মানও নেগেটিভ। এখন মডুলাস কিভাবে বের করে? মূল বিন্দু থেকে ডিরেক্ট কানেক্ট করে দিবা, সেটাই তো মডুলাস, তাই না? মূল বিন্দু থেকে ডিরেক্ট কানেক্ট করে দিলে সেটাই তো মডুলাস, মানে এই সবুজ কালির যেটা সেটাই তো মডুলাস আর, তাই না? তো আর্গুমেন্ট কোনটা? দেখো এই আর এর সাথে এক্স অক্ষের ধনাত্মক দিক, এক্স অক্ষের ধনাত্মক দিক এইটা, এক্স অক্ষের ধনাত্মক দিক যেই অ্যাঙ্গেলটা তৈরি করবে, হয় উপরেরটা অথবা নিচেরটা, দুইটাই আর্গুমেন্ট, ঠিক আছে? তো সেইটা হবে কি আমার আর্গুমেন্ট থিটা, উপরেরটাও নিচেরটাও। বোঝা গেছে? থিটা। এখন আমার হিসাবের সুবিধার জন্য এই অ্যাঙ্গেলটা একটু লাগবে, যেটাকে আমি বলবো আবারও ফাই, যেটাকে আমি বলতে চাইতেছি ফাই। ধরতে পারছি? ওকে, তাহলে আমি যদি ট্যান ফাই আগে থেকে বের করে রাখি, আমার এই উক্ত ত্রিভুজে ট্যান ফাই সমান কি লম্ব বাই ভূমি, তাই না? ট্যান ফাই সমান কি লম্ব, ফাই এর অপোজিটটা হলো লম্ব, লম্ব হলো ওয়াই, ভূমি হলো এক্স, তার মানে ফাই সমান আসবে হলো ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স মডুলাস। এখানেও বলতে পারো ভাই এক্সও নেগেটিভ ওয়াইও নেগেটিভ, ভাগ করলে প্লাস হবে, মডুলাস দরকার কি? দরকার নাই, বাট ওই যে তোমরা প্যাচ লাগাবা, দরকার নেই, আমরা সূত্র যেভাবে বলতেছি ওইভাবেই পড়বো, ঠিক আছে? আচ্ছা, এখন আমি আর্গুমেন্ট বের করি। দেখো প্রথমত উপরের অ্যাঙ্গেলটা চিন্তা করো, উপরের অ্যাঙ্গেলটা কিভাবে পাবো দেখো তো। আমি যদি এখান থেকে এইটুক আসি, এটা হলো 180 বা পাই রেডিয়ান, 180 অথবা পাই রেডিয়ান, তাহলে লিখলাম 180 অথবা পাই রেডিয়ান। আসতেছি কিভাবে? অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ি যেভাবে ঘুরে তার বিপরীতে, এই জন্য প্লাস। তারপর আমি আবার দেখো এইটুক আইসা তো হবে না, আমার আবার ফাই পরিমাণ আসতে হবে না? এই অ্যাঙ্গেলটা তো এই জন্যই নিছি, এই অ্যাঙ্গেল তো আমার কাজে লাগতেছে, তার মানে আমি এইটুক হলো 180, তারপর আবার ফাই, তাহলেই তো টোটাল অ্যাঙ্গেলটা পাইতেছি। এবং ফাই পরিমাণ আমি আসতেছি কিভাবে? এটাও অ্যান্টি ক্লকওয়াইজ, এই জন্য প্লাস ফাই, তার মানে পাই প্লাস ফাই হইল ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এর মডুলাস, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এর মডুলাস। বোঝা গেছে? ওই জায়গাটা কি দেখা যায়? অত চিপায় যে লিখলাম, হ্যাঁ যায়, ওটা দেখা যায়। আচ্ছা প্যারা নেই, তাহলে অ্যাঙ্গেল একটা চলে আসলো, পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি প্লাস ফাই, ঠিক আছে? আচ্ছা, এখন নিচের অ্যাঙ্গেলটা যদি আমি চাই, নিচের অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা, তাই তো? এই অ্যাঙ্গেলটার ক্ষেত্রে আমার কি করতে হবে দেখো তো। আমি যদি এখান থেকে এই পর্যন্ত চলে আসি, আরে আমি যদি এখান থেকে এই পর্যন্ত চলে আসি, এটা কি 180 ডিগ্রি না? এই 180 ডিগ্রি আমরা আসতেছি কিভাবে? এই 180 ডিগ্রি আমরা আসতেছি হলো ক্লকওয়াইজ, মানে ঘড়ির কাঁটার ডিরেকশনে, এই জন্য আমরা লিখবো মাইনাস পাই। বোঝা গেছে? ঘড়ির কাঁটার ডিরেকশনে। কিন্তু ওইটুক আসলেই তো হবে না, ওইটুক আসার পর আমার তো আবার ব্যাক করতে হবে, কারণ অ্যাঙ্গেল তো এইটা, অ্যাঙ্গেল এইটা না? তাহলে আমি 180 পরিমাণ আসবো, আসার পর ব্যাক করব কতটুক? এই ফাই পরিমাণে ব্যাক করব, এবং ব্যাকটা করতেছি কিভাবে? অ্যান্টি ক্লকওয়াইজ না? দেখো তো, আমি 180 গেছিলাম ক্লকওয়াইজ, এই জন্য মাইনাস পাই, আর ব্যাক করতেছি ক্লকওয়াইজ, এই জন্য প্লাস ফাই, ঠিক আছে? তাহলে ফাই এর মান বসায় দাও, মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এর মডুলাস। এখন এখানে মুখ্য কোনটা চিন্তা করো। উপরের অ্যাঙ্গেলটা দেখো 90 180 ক্রস করে চলে গেছে, 180 ক্রস করে চলে গেছে, তার মানে ওইটা না। নিচেরটা দেখো তো, 90 মাইনাস 90, অবভিয়াসলি ক্লকওয়াইজ যেহেতু আসছি, মাইনাস 90 তার একটু বেশি, মানে মাইনাস 180 পর্যন্ত যায়নি, তার মানে রেঞ্জের মধ্যে আছে, অ্যাঙ্গেল হবে সেকেন্ডটা। মুখ্য আর্গুমেন্ট কোনটা হবে? সেকেন্ডটা। ধরতে পারছি? ক্লিয়ার? ওকে, তাহলে থার্ড কোয়াড্রেন্টের কাহিনী গেল। লাস্ট আমরা ফোর্থ কোয়াড্রেন্ট নিয়ে কথা বললেই কাজকর্ম শেষ। ফোর্থ কোয়াড্রেন্ট দেখো এদিকে, ফোর্থ কোয়াড্রেন্ট, এটা একটু উপরে উঠে দিই। এই হলো আমার বাস্তব অক্ষ, কাল্পনিক অক্ষ দেয়া হয়ে গেছে। আমি জটিল সংখ্যাটা বলতেছি z ইজ ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই, যেটাকে আমরা জানি এক্স কমা ওয়াই আকারে লেখা যায়,
এবং চতুর্থ চতুর্ভাগ মানে এক্স এর মান পজিটিভ, ওয়াই এর মান নেগেটিভ। এক্স এর মান পজিটিভ, এই জন্য আমরা কই যাব, ডানে যাব। ওয়াই এর মান নেগেটিভ, এই জন্য আমরা নিচে আসব। ঠিক আছে, তাহলে দেখো এক্স ওয়াই, এক্স পরিমাণ ডানে, ওয়াই পরিমাণ নিচে। এখন দেখো আসলাম, আসার পর আমরা মডুলাস নিব কিভাবে, বুঝো, আসলাম, আসার পর এই বিন্দুটাই কি বোঝাবে, জেড ইজ ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই। এখন আমরা মডুলাস নেই কিভাবে, মূল বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত যোগ করে দিই, এটাই তো মডুলাস আর। এবং থিটা নেই কিভাবে, থিটা নেই হলো দেখো এক্স অক্ষের ধনাত্মক দিক কোনটা, এইটার সাথে এই আর রেখাটা যে অ্যাঙ্গেলটা উৎপন্ন করে এইটা হইতে পারে, অথবা এই যে এইটা হইতে পারে। ক্লিয়ার, ধরতে পারছি? তো এই অ্যাঙ্গেলটাও থিটা, ওই উপর দিয়ে যেটা আসছে সেটাও থিটা, দুইটা আর্গুমেন্ট। ক্লিয়ার? সরি। তো এখন প্রথমত আমরা যে কাজটা করব, এই ত্রিভুজে আমাদের এবার ফাই ধরার দরকার পড়তেছে না, কারণ ফাই এবং থিটা সেম হয়ে গেছে। ত্রিভুজের এই ছোট্ট অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাই তো আমরা ফাই ধরতাম, এই বাকি দুই কেসে ধরছিলাম, বাট এবার দরকার পড়তেছে না কারণ এইটাই থিটা। তো এখানে যদি আমি ট্যান থিটা অ্যাপ্লাই করি, ট্যান থিটা সমান কি, লম্ব বাই ভূমি, লম্ব হলো ওয়াই, ভূমি হলো এক্স, তার মানে থিটা সমান আসতেছে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এর মডুলাস, শুধু এই অ্যাঙ্গেলটা আর কি। ঠিক আছে, আচ্ছা এখন আমি যদি আর্গুমেন্ট বের করি, এখন আমি যদি আর্গুমেন্ট বের করি, বুঝছো দুইটা অ্যাঙ্গেল সম্ভব। প্রথমত এই অ্যাঙ্গেলটা চিন্তা করো ঠান্ডা মাথায়, এই অ্যাঙ্গেলটা চিন্তা করো, এই অ্যাঙ্গেলটা কত, থিটা, তাই তো? কিন্তু এই থিটা আমরা আসতেছি কিভাবে, এই থিটা আমরা আসতেছি কিভাবে, ক্লকওয়াইজ। তার মানে থিটার মান তো হলো ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এর মডুলাস, ক্লকওয়াইজ হওয়ার কারণে সামনে কি আসবে, মাইনাস। ক্লকওয়াইজ হওয়ার কারণে সামনে কি আসবে, মাইনাস। ধরতে পারছি? এটার মান কত, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এর মডুলাস, তাই তো? ক্লকওয়াইজ আসতেছি, এই জন্য কি বসাবো, মাইনাস বসাবো। এবার আসো অন্য অ্যাঙ্গেলটা, অন্য অ্যাঙ্গেল বলতে এইটা, তাই তো? এখন এটা কিভাবে পাইতে পারি, আমি যদি এখান থেকে শুরু করে পুরা একদম ঘুরে আসি, তাহলে আসবে কত, 2 পাই অথবা 360 ডিগ্রি, তাই তো? আমি যদি এখান থেকে শুরু করে পুরা ঘুরে আসি, তাহলে কত আসবে, 2 পাই অথবা 360, লিখলাম 2 পাই। এখন এটা আমরা আসতেছি কিভাবে, চিন্তা করো, আমরা যে পুরাটা ঘুরে আসতেছি 2 পাই, এটা আমরা আসতেছি কিভাবে, এটা আসতেছি অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীতে, এই জন্য আসবে প্লাস। 2 পাই আসতেছি কিভাবে আসলাম রে বাবা, এটা আসলাম হলো অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীতে, ঘড়ি যেদিকে ঘুরে তার বিপরীত দিকে, এই জন্য কি প্লাস। আসার পর তো কাজ শেষ হয় নাই, কারণ অ্যাঙ্গেল তো এই পুরাটা না, অ্যাঙ্গেল তো পুরাটা না, অ্যাঙ্গেল তো এইটা। তার মানে এই পুরাটা আসার পর আমার এইটুক আবার ব্যাক আসতে হবে, আমার এই অ্যাঙ্গেলটা আবার কি আসতে হবে, ব্যাক আসতে হবে। এই অ্যাঙ্গেলটা হলো থিটা, তাহলে থিটা পরিমাণ আমার ব্যাক আসতে হবে। ওই থিটা মানে কত, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এর মডুলাস, তাই তো? এই অ্যাঙ্গেলটার মান কত, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এর মডুলাস। এখন এটা যে আমরা ব্যাক আসতেছি, দেখো পুরা আসলাম, যাওয়ার পর দেন আবার এই পরিমাণ ব্যাক আসলাম। এই ব্যাক আসতেছি কিভাবে, ক্লকওয়াইজ। আমরা ব্যাক আসতেছি কিভাবে, ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ হওয়ার কারণে এটা কি আসবে, মাইনাস। তাহলে 360 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, দেন থিটা আবার ক্লকওয়াইজ। ধরতে পারছি? ওকে, তাহলে এই হলো সূত্র, এই হলো দুইটা সূত্র। এর মধ্যে আমার মুখ্য আর্গুমেন্ট কোনটা, চিন্তা করো। এই যে 2 পাই এর যে অ্যাঙ্গেলটা, অর্থাৎ এই বড় অ্যাঙ্গেলটা, চিন্তা করো 90, 180, 270ও ক্রস করে চলে গেছে। তার মানে এটা তো মুখ্য না, এটা তো আমার রেঞ্জে পড়বে না, এটা তো এই রেঞ্জের মধ্যে নাই। কিন্তু এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হলো অবভিয়াসলি মাইনাস, যেহেতু ক্লকওয়াইজ আসতেছে, কিন্তু 90-র ছোট, তার মানে অবভিয়াসলি এটা হলো আমার মুখ্য আর্গুমেন্ট। ঠিক আছে, ধরতে পারছি? দরকার হলে পুরাটা একবার রিওয়াইন্ড করো। আমি এখন সামারি লিখে দিব। 4 চতুর্ভাগে 8টা সূত্র, 4 চতুর্ভাগে 8টা সূত্র। প্রথম চতুর্ভাগে দেখো, থিটা সমান ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এর মডুলাস, অথবা -2 পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এর মডুলাস। সেকেন্ড ঘরে পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এর মডুলাস, অথবা -পাই
মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এর মডুলাস। ঠিক আছে, থার্ড ঘরে পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এর মডুলাস অথবা মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এর মডুলাস। 4 নম্বরটা মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এর মডুলাস অথবা 2 পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এর মডুলাস। মুখ্য কোণগুলা প্রথম চতুর্ভাগে এইটা, দ্বিতীয় চতুর্ভাগে এইটা, তৃতীয়তে এইটা, চতুর্থতে এইটা। ঠিক আছে, এগুলা হলো আমার মুখ্য আর্গুমেন্ট। ধরতে পারছি? মডুলাস আর্গুমেন্ট ক্লিয়ার হয়ে গেছে। আই গেস মডুলাস আর্গুমেন্টে কারো আর কোনো প্রবলেম থাকা উচিত না। যদি সমস্যা হয় রিওয়াইন্ড করে তাও যদি সমস্যা হয় মাস্ট আমারে গুতাও, আমারে নক দাও, নক দিয়ে বলো ভাই এটা বুঝি নেই, বুঝা দেন। ঠিক আছে, আচ্ছা এই পর্যন্ত গেল। আমরা আরেকটা জিনিস দেখব, টাইম কত দূর হইল না দেখা যাবে। আমরা পোলার ফর্মটা একটু দেখব, দেন অয়েলার ফর্মটা পরের ক্লাসে দেখব, সমস্যা নেই। পোলার ফর্ম জিনিসটা কি দেখো, আমরা নর্মালি জটিল সংখ্যা লিখি এভাবে z ইজ ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই, তাই তো? এটার অনেকটা চাইলে কার্তেশীয় ফরম্যাট বলা যায়, যেহেতু এখানে এক্স আর ওয়াই ইউজ হইতেছে। তো আমরা জানি যে এক্স ওয়াই থেকে, বুঝো, এক্স ওয়াই থেকে শিফট করে এটা যদি আর থিটাতে নেওয়া হয় তখনই তো পোলারে চলে গেছি আমরা, তাই না? আর কমা থিটা, এই ফরম্যাটটাই তো আমার কি পোলার ফরম্যাট। তো আমরা এক্স সমান কত জানি জানো? আর কস থিটা, ওয়াই সমান আর সাইন থিটা। তাহলে আমি কি বলতে পারি z ইজ ইকুয়ালস টু এক্স এর জায়গায় আমি বসাবো আর কস থিটা প্লাস আই ইন্টু ওয়াই এর জায়গায় আমি বসাবো আর সাইন থিটা। তাহলে আর যদি আমি কমন নেই বলা যায় কস থিটা প্লাস কত আই সাইন থিটা। এই যে ফরম্যাটটা আসলো এটারে আমি বলতেছি কি পোলার ফরম্যাট। ঠিক আছে, জটিল সংখ্যার পোলার ফর্ম, পোলার ফর্ম বোঝা গেছে? জটিল সংখ্যার পোলার আকার বলি আমরা এটারে, বা পোলার ফর্ম বলি। ধরতে পারছি? এখন পোলার ফর্ম বাদে আমরা একটা কার্টেসিয়ান ফরম্যাট দেখলাম এক্স প্লাস আই ওয়াই, আমরা একটা পোলার ফর্ম দেখলাম। ঠিক আছে, এবার আর একটা ফরম্যাট আছে যেটাকে আমরা অয়েলার ফর্ম বলি। ইয়েস, ম্যাথমেটিশিয়ান অয়েলারের নাম অনুসারে অয়েলার ফর্ম বলা হয়, অথবা এটার আরেকটা নাম আছে এক্সপোনেন্ট ফর্ম, সূচক আকৃতি। এটা কিরকম? এই ফরম্যাটটা হইল z ইজ ইকুয়ালস টু আর ই টু দি পাওয়ার আই থিটা, আর ই টু দি পাওয়ার আই থিটা। অর্থাৎ এখানে যে জিনিসটা হইছে বুঝো, পোলার ফর্ম থেকে এটা আসছে। আর এর পরে যে পোর্শনটা ছিল কস থিটা প্লাস কত আই সাইন থিটা, কস থিটা প্লাস কত আই সাইন থিটা, এইটারই লেখা হয়েছে ই টু দি পাওয়ার আই থিটা। কিভাবে এই জিনিসটা লেখা গেল এটা আমরা নেক্সট ক্লাসে দেখব। ঠিক আছে, মানে এইটা অ্যাকচুয়ালি কিভাবে আসছে সেটার প্রমাণটা আমরা নেক্সট ক্লাসে দেখব। ঠিক আছে, প্রমাণে একটু ডিফারেন্সিয়েশন ইউজ হবে, একটু ইন্টিগ্রেশন ইউজ হবে, ওইটা আমরা নেক্সট ক্লাসে দেখব। ঠিক আছে, তাহলে অয়েলার ফর্মটা আমরা কেন পড়াই? একাডেমিকে কি লাগে? না, একাডেমিকে লাগে না, অনেস্টলি লাগে না। তাহলে আমরা কেন পড়াই? অয়েলার ফর্ম দিয়ে তোমার অনেক ম্যাথ ইজিলি সলভ হয়ে যায়, অনেক ইজিলি, মানে এত ইজিলি সলভ হবে যেটা পোলার ফর্মে বা কার্টেসিয়ান ফর্মে তুমি ভাবতেই পারবে না যে এটা এত তাড়াতাড়ি সলভ করা সম্ভব। তো ওই জন্য আমরা ওটা দেখাবো। এই বাদে হইলো, তাহলে আপাতত এই ক্লাসে আমি এইটুকুই রাখি। আমরা পুরা ক্লাসে পড়লাম কি দেখো তো। আমরা পুরা ক্লাসে হলো একদম শুরু করছি আর্গন ডায়াগ্রাম থেকে, আর্গন ডায়াগ্রামের আদ্যপান্ত যা আছে সব দেখে ফেলছি। দেন আমরা কিছু এক্সাম্পল দেখে আই এর জ্যামিতিক ব্যাখ্যা, -1 এর জ্যামিতিক ব্যাখ্যা দেখছি। দেন আমরা মডুলাস আর্গুমেন্ট পড়ছি একদম ডিটেলসে, 4টা কোয়াড্রেন্টে 8টা আর্গুমেন্টের সূত্র পড়ছি, মুখ্য কোণগুলো ওইটা পড়ছি। দেন আমরা ফাইনালি পোলার ফর্ম পড়ছি। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে আমরা এইটুকুই রাখবো। নেক্সট পরবর্তী ক্লাসে দেখা হইতেছে, তার আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকো। আল্লাহ হাফেজ।